আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন। 50তম বিসিএসকে টার্গেট করে যে এনএচএ কম্বাইন্ড জব প্রিপারেশন ব্যাচ 1 পরিচালিত হচ্ছে, সেই ব্যাচের প্রথম ওএমআর বেসড পরীক্ষার জন্য কোন অংশ কতটুকু করতে হবে বা কোন কোন জায়গাকে হিট করতে হবে বা কখন পরীক্ষা হবে বা প্রসিডিউর, সেটা নিয়ে মূলত আমি একটু কথা বলবো। তো চলুন এই বিষয় নিয়ে কথা বলি। তো বেসিক্যালি আপনারা সবাই অবগত আছেন যে এটা মূলত প্রথম ওএমআর বেসড পরীক্ষার জন্য পড়া গোছানো ভিডিও নং 1, যেটি আমি আপলোড করছি 17 তারিখ বিকালে। ঠিক আছে, সো এই 17 তারিখ বিকালে আপলোডের পর মূলত এই প্রথম ওএমআর বেসড পরীক্ষার কোন অংশ আপনি কতটুকু করবেন সেটা আমি মূলত এখানে বলে দিচ্ছি। বেসিক্যালি প্রথম ওএমআর বেসড পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে? প্রথম ওএমআর বেসড পরীক্ষার রুটিন অনুযায়ী আমাদের 21 তারিখ অনুষ্ঠিত হবে। এই দিন 100 নম্বরের একটি ওএমআর বেসড পরীক্ষা হবে। কেন ওএমআর বেসড পরীক্ষা বলা হচ্ছে? কারণ পরীক্ষাটি ওএমআর এ নেওয়া হবে। কিভাবে ওএমআর এ নেওয়া হবে সেটা ব্যাচ ওএমআর নিয়ে, ব্যাচ আমি একটা ওএমআর দিব, সেই ওএমআরটি কি করবেন আপনারা একটা প্রিন্ট করে বেশ কিছু ফটোকপি করবেন, সেই ফটোকপিগুলোতে পরীক্ষা দেবেন। এখন যে কোনো ভাই বোনের যে কোনো প্রকাশনে ওএমআর থাকলেই হবে। কেউ প্রিসেপ্টসের ওএমআর ইউজ করে, কেউ কনফিডেন্সের ওএমআর ইউজ করে, কোনো সমস্যা নেই। যে কোনো প্রকাশনে ওএমআর ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাচ ওএমআর ইউজ করলে আমি আগে দিয়ে দিব, সেটা আপনারা কি করবেন একটা প্রিন্ট করে বেশ কিছু ফটোকপি করবেন, ফটোকপিগুলোতে পরীক্ষা দিবেন এবং পরীক্ষাটি হবে 21 তারিখ রাত 10টা 30-এ। কারণ ওই টাইমে সকল ভাই বোন বাসায় থাকেন এবং তখন আমরা একযোগে পরীক্ষাটি অনুষ্ঠিত করব। একযোগে মানে দেখা গেল যে সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, সিক্রেট গ্রুপগুলোতে আপনারা সবাই যুক্ত হয়ে গেছেন ইতোমধ্যে যারা ভর্তি হয়েছেন। সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পরীক্ষাটা হবে। সেখানে আমি প্রিন্টেড কোশ্চেন দিব 10টা 29-এ। তখন আপনারা কি করবেন, সেই কোশ্চেনটাকে ওপেন করে আপনার ওএমআর এ বৃত্ত ভরাট করে 11টা 30-এর মধ্যে যখন জমা দিতে বলা হবে তখনই আপনারা কি করবেন, সেই ওএমআর এ পিক তুলে জমা দিবেন। তারপরের দিন হচ্ছে খাতা কাটা বা খাতার বিষয়ে পর রেজাল্ট শিট প্রণয়ন, এই বিষয়গুলো হবে। এখন বলছে ভাই আমরা যদি 10:30 থেকে 11:30-র মধ্যে কোনো কারণে মিস যায়, আমরা কি পরে পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, পরে পরীক্ষা দিতে পারবেন, কিন্তু আমি হাইলি সাজেস্ট করি এই টাইমের মধ্যে পরীক্ষা দিতে, যাতে করে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং হচ্ছে প্রত্যেকটা ভাই বোন প্রকৃত পরীক্ষার যে হাইপটা সেটা বজায় থাকে। কারণ আপনি যখন একটা নির্দিষ্ট টাইমে পরীক্ষা দিবেন, সকল ভাই বোন একসাথে পরীক্ষা দিলে আপনার মধ্যে একটা ভীতি কাজ করবে, না এই টাইমে সবাই দিচ্ছে আমাকে আবার জমা দিতে হবে, মানে এই যে কনফিউশন, এই ব্যাপারগুলো আপনাকে দেখবেন ভিতর থেকে একটা ছোটোখাটো ভয়ের সৃষ্টি করবে এবং সেই জায়গাতে আপনার দেখা গেল যে পরীক্ষা যত বেশি দিতে পারবেন তত ভালো। আমরা কিন্তু নার্ভাসে কিন্তু বেশ কিছু পারা জিনিস ভুল করে আসি পরীক্ষায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো প্র্যাকটিস আপনাকে অনেক বেশি হেল্প করবে। সো মূলত ওএমআর এর পরীক্ষা বেশ কিছু জায়গায় নিলেও আমি একমাত্র যে একটা নির্দিষ্ট টাইমে একদম প্রকৃত পরীক্ষার হাইপ মেনটেন করে পরীক্ষাটা নিতে পারি। ঠিক আছে, যেটা আসলে খুব বিরল একটা বিষয়। ঠিক আছে, সো এটা ভাই বোনদের ভালোর জন্য করা হয়, যাতে করে তারা একদম প্রকৃত পরীক্ষার হাইপটা পেতে পারেন এবং পরবর্তী দিন রেজাল্ট শিট প্রণয়ন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই পরীক্ষার জন্য কি কি পড়া? দেখেন, এই পরীক্ষার জন্য আমাদের কিন্তু এই যে বাংলাদেশ বিষয়াবলীর 2টি অধ্যায় নির্বাচন করা হয়েছে। এখন কোন 2টা অধ্যায়? সেটা হচ্ছে পিএসসি সিলেবাস অনুযায়ী অধ্যায় 3 উপজাতি গোষ্ঠী এবং জনসংখ্যা, এটা হচ্ছে পিএসসি সিলেবাস অনুযায়ী অধ্যায় 3-এ আছে, এবং বাংলাদেশের অর্থনীতি যেটি পিএসসি সিলেবাস অনুযায়ী অধ্যায় 4-এ আছে। এখন আমাদের এই 2টি অধ্যায় এই প্রথম ওএমআর বেসড পরীক্ষার জন্য বাছাই করা হয়েছে। এগুলো কি শুধু আছে? না, আর একটু আছে। বলছে কি কি আছে, এই যে দেখেন, বেসিক্যালি আমরা যদি একটু এখানে আসি, এই যে জব সলিউশন অংশ, যেটা নাকি আমাদের আমি গ্রুপে জানিয়ে দিব বলেছিলাম আপনাদেরকে, এখন জানিয়ে দিচ্ছি। জব সলিউশন হিসেবে 35তম থেকে 49তম অবধি বাংলাদেশ বিষয়াবলীর যে প্রশ্নগুলো আছে সেগুলো জাস্ট পড়বেন। ঠিক আছে, এটা আসলে আমাদের জব সলিউশন পার্ট। বলা যায় এটা কত দিনের মধ্যে পড়তে হবে? এটা মূলত যে আজকে হচ্ছে 17 তারিখ বিকেল, আপনারা 21 তারিখের মধ্যে এই জব সলিউশন পোর্শন শেষ করবেন। বাংলাদেশ বিষয়াবলীও শেষ করবেন, এগুলো শেষ করবেন। মোটা দাগে 21 তারিখের মধ্যে আমাদের সমস্ত পড়া শেষ করতে হবে রুটিনে। ঠিক আছে, 21 তারিখের মধ্যে। এখন জব সলিউশনে কি পড়তে হবে? জব সলিউশনে যে বললাম 35তম থেকে 49তম অবধি যে বিগত বিসিএস এর জাস্ট কোশ্চেন আর অ্যান্সার পড়বেন, তাহলেই হবে। এবং এর সাথে পড়বেন হচ্ছে মানে ওই যে 35তম থেকে 49তম যে বেসিক্যালি অনেকে বলেন যে ব্যাখ্যা পড়তে হবে কিনা, ব্যাখ্যা থেকে কোন গুরুত্বপূর্ণ লাইন পড়তে হবে সেটা আমি দাগিয়ে দিব। সো যার কারণে ওই জায়গাগুলো একটু দেখলে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এটা আর কি মোটামুটি বিষয়। আমি আরো ডিটেলস বলছি, কোনো সমস্যা না, আস্তে আস্তে বুঝতে পারবেন। আরেকটা ছোট্ট জিনিস বলে দিই, এরপরে কোন কোন টপিক পড়বেন সেটা আমি বলবো। 100 নম্বর যে পরীক্ষা, সেটার
মানবন্টন বা মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে? এর মধ্যে এই যে বাংলাদেশি বিষয়গুলি যে আমি 2টা অধ্যায় দেখালাম না, এই যে দেখেন এই উপজাতি গোষ্ঠী জনসংখ্যা আর অর্থনীতি, এখান থেকে 70 নম্বরের কোশ্চেন হবে। ঠিক আছে, 100 মার্কসের মধ্যে 70 নম্বরের কোশ্চেন ওইখান থেকে করা হবে। বাকি 30 তারিখ কোথা থেকে হবে? বাকি 30 হচ্ছে এই যে জব সলিউশন অংশের জন্য আমি যেটা বললাম 35তম থেকে 49তম অবধি যে বিগত বিসিএস এর বাংলাদেশ বিষয়গুলি কোশ্চেন, জাস্ট বাংলাদেশ বিষয়গুলি। হ্যাঁ, আমি এভাবে করে ভাগ ভাগ করে আপনাদের পুরো সিলেবাসে পুরো সব জব সলিউশন শেষ করে দিব। হ্যাঁ, তো 35তম থেকে 49তম অবধি বাংলাদেশ বিষয়গুলি যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বেন, ওইখান থেকে 15টা কোশ্চেন আসবে। ঠিক আছে, এক মজা ভাইয়া তাহলে বাংলাদেশ বিষয়গুলি থেকে 70, জব সলিউশন থেকে 15, আর বাকি 15 কোথা থেকে আসবে? বাকি 15 ম্যাথ থেকে আসবে। ঠিক আছে, বাস্তব সংখ্যা। দেখবেন আমি প্রত্যেকটা ওএমআর বেসড পরীক্ষার জন্য একটা করে ম্যাথ চ্যাপ্টার বাছাই করেছি, সেটা আপনারা 3-4 দিন মিলে শেষ করবেন। যেমন এই দেখেন 18 তারিখে ম্যাথের এই কয়েকটা টাইপ করবেন, 19 তারিখে এই কয়েকটা টাইপ করবেন, 20 তারিখে এই কয়েকটা টাইপ করবেন, 21 তারিখে গিয়ে তখন আপনার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তবে এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, বাস্তব সংখ্যার টাইম আসলে 12 পর্যন্ত মনে হয়। হ্যাঁ, সম্ভবত 12 পর্যন্ত বা 13 পর্যন্ত। এখানে টাইপিংয়ে হচ্ছে 6 পর্যন্ত উঠছে, বাট আপনারা আসলে প্রতিদিন 3-4টা করে টাইপ করবেন। ঠিক আছে, যেমন 18 তারিখ এখানে আসছে মনে টাইপ 1 2, এরপর এটা 3 4 পর্যন্ত করবেন, এটা 5 থেকে এ পর্যন্ত করবেন। এইখানে জাস্ট একটু টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, এই আর কি বিষয়। সো আপনারা বাস্তব সংখ্যা অধ্যায়টি করবেন। এখন কিভাবে করবেন সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। সেটা কিভাবে দেখেন, এই যে ককটেল বই বা খায়রুল বেসিক ম্যাথ বই যেখান থেকে খুশি সেখান থেকে পাবেন, সমস্যা নেই। এখানে দেখেন এই যে আমি আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দাগেও দিয়েছি। ঠিক আছে, একটা জিনিস দেখেন, যারা ম্যাথে দুর্বল তারা অ্যাটলিস্ট এই যে আমি যে স্টার মার্ক করে দিয়েছি না আপনাদেরকে ব্যাচে, সেগুলো একটু ভালো মতো করবেন, কাজে দিবে। আর যারা বেসিক স্ট্রং তারা সবগুলোই করবেন, সমস্যা নেই। এই ম্যাথগুলো দাগে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, কারণ যারা ম্যাথে দুর্বল বা ম্যাথ কম পারেন তারা কিন্তু এত ম্যাথ করার সুযোগ পান না। তো এমনিতেই ম্যাথ দেখে তারা ভয় পায়, তারা যদি এত ম্যাথ করতে যায় তাহলে তো সমস্যা। তো সেই দিক বিবেচনা করে যেগুলো গুরুত্বপূর্ণ, এই যে এরকম স্টার, সেগুলো তাদের জন্য করে দেওয়া হয়েছে। এটা সবার জন্যই, তবে তাদের জন্য স্পেশালি, তারা যাতে খালি জাস্ট এই ম্যাথগুলোই প্র্যাকটিস করেন। এতে করে কি হবে, এই ধাঁচের ম্যাথ আসলে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাদের জন্য প্রেশারটাও কম হবে, ম্যাথের ইয়েটিও কমে যাবে, ভয়টাও আস্তে আস্তে কমতে থাকবে। অ্যাটলিস্ট এই স্টার করা ম্যাথগুলো খুব ভালো মতো বুঝে বুঝে করেন, দেখবেন যে প্রত্যেক জব পরীক্ষায় এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু ঘুরে ফিরে আসে। ঠিক আছে, তো এই কারণে বাস্তব সংখ্যা, এই যে বাস্তব সংখ্যা এইভাবে অধ্যায় ধরে ধরে আমি প্রত্যেকটা দিব। আপনারা যে কাজটা করবেন, যেমন এই যে দেখেন এই পৃষ্ঠার মধ্যে মাত্র একটা ম্যাথ স্টার করে, আপনি শুধু সেই একটা ম্যাথ করবেন। আর যাদের বেশি ম্যাথ করতে তারা তো বেশি করে ম্যাথ করবেন, গোল দাগ সহ করবেন। বাট যারা ম্যাথে দুর্বল তারা স্টার মার্ক করাগুলো ভালো মতো করবেন, কাজে দিবে। ঠিক আছে, এই আর কি বিষয়। যাই হোক, তো ম্যাথের বিষয়টা আমি ক্লিয়ার করলাম। আচ্ছা, আরও বেশ কিছু বিষয় ক্লিয়ার করবো, সমস্যা নেই। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি কোন অংশ কতটুকু করতে হবে সেটা বলতে থাকি, তার সাথে সাথে ব্যাচের নিয়মও বলতে থাকবো, লিখিত প্রশ্নের ব্যাপারটাও বলবো। প্রথম কথা হচ্ছে উপজাতি গোষ্ঠী এবং জনসংখ্যা, এগুলো থেকে আমরা কিভাবে পড়াশোনা করবো, যদিও আমাদের এখানে টপিকের নাম লেখা আছে। ঠিক আছে, এখন এই টপিকের জন্য কোন কোন লাইন ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব। প্রথম কথা হচ্ছে উপজাতিদের আবাসস্থল। আচ্ছা, সো আমার সামনে বইও আছে এবং হচ্ছে একটা ইয়েও আছে, আমি উপজাতি বের করি। আচ্ছা, এই যে উপজাতি আমার সামনে, আমি একটু রুটিনটা সরিয়ে দিই, এখন আমার সামনে এটা চলে আসুক। এই যে দেখেন, এখন উপজাতি থেকে কি কি পড়তে হবে বা কোন কোন জায়গায় হিট করতে হবে সেটা আমি বলে দিব। তার আগে উপজাতি নিয়ে আমি একটা পিডিএফ দিয়েছি আপনাদের, একদম 2 পেজের একটা ছক দিয়েছি। দেখেন, উপজাতিদের হাই ভোল্টেজ একটা ছক আছে, এই ছকটা পড়ে ফেলবেন। ঠিক আছে, দেখেন এই ছকে কি কি আছে, প্রত্যেকটা উপজাতির আবাসস্থল, উৎসব, ধর্ম, ভাষা, বংশধর, প্রত্যেকটা জিনিস সুন্দর করে 2 পেজ আমি নিয়ে আসছি। হ্যাঁ, সো এখন যে কাজটা করবেন, আপনারা এই 2 পেজটা আগে শেষ করে নেবেন। প্রথম টার্গেটই হবে আপনার এটা, উপজাতি চ্যাপ্টারে যাওয়ার আগে আপনি আমার এই কাজটা করে নিন। এই কাজটা করলে আপনার কি হবে জানেন, এই কাজটা করলে, কারণ এই উপজাতির মেইন জায়গাটাই এখানে। ঠিক আছে, এই আবাসস্থল থেকে প্রশ্ন আসে, উৎসব থেকে প্রশ্ন আসে, আপনারা খুব ভালো মতোই জানেন। ঠিক আছে, সো এই জায়গাগুলো পড়লে কিন্তু 1 নম্বরের মতো প্রশ্ন কমন পাওয়া যায়, কারণ কোন উপজাতি কোথায় থাকে এই টাইপ অফ কোশ্চেন কিন্তু প্রত্যেক জব পরীক্ষা আসতে দেখা যায়। ঠিক আছে, এবং উৎসবের ব্যাপারটা, যে ওয়ানগালা, দুর্গাপূজা, বৈশুখ, বিজু, এগুলা কাদের উৎসব। সো এই আমাদের এই ছকের মধ্যে কেউ যদি আবাসস্থল আর উৎসব খুব ভালো মতো পড়ে ফেলেন, তার পড়া অনেকটাই শেষ হয়ে যায় উপজাতি থেকে। তবু আমরা বেশ কিছু ডিটেলস জায়গা দেখব। তো আপনাদের প্রথম টার্গেট থাকবে আমার এই ছকটা পড়া। আমার এই ছকের মধ্যে আবাসস্থল মনে রাখার কিন্তু টেকনিকও আমি দিয়ে দিয়েছি, দেখেন টেকনিকও দেওয়া আছে। টেকনিক দিয়ে আপনি কি করতে পারবেন, মনে রাখতে পারবেন। ঠিক আছে, এই আর কি বিষয়। এবং এটা বিস্তারিত টেকনিকও আমি আপনাদের লিখে দিয়েছি আপনাদের গ্রুপে, আপনারা খেয়াল করে দেখেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। সো আপনারা কি করবেন, উপজাতি থেকে প্রথমত আবাসস্থল পড়বেন,
উৎসব পড়বেন, ঠিক আছে? প্রত্যেকটা উপজাতির আবাসস্থল এবং উৎসব, ঠিক আছে, শেষ করে ফেলবেন। বলছে ভাইয়া এই তিনটা কি পড়বো না? প্রথম দুইটাই আসলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বেন। তারপর ভাষাতে এসে আপনারা একটু ওই যে গারোর ভাষা যে মান্দি, আচি খুশিক এই জায়গাটা, এরপর ত্রিপুরাদের ভাষার ককবরক, হ্যাঁ, তারপর দেন হচ্ছে ওরাওদের ভাষা যে কুরুক এটা, মণিপুরীদের ভাষা যে বিষ্ণুপ্রিয়া, এই চারটা জায়গায় একটু ভালো মতো পড়েন, ঠিক আছে? এই চারটা জায়গায় ভালো মতো পড়বেন, এই চারটা খুব খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটাই আসলে মোটামুটি ইম্পর্ট্যান্ট জায়গা। বলে যে ভাইয়া তাহলে বংশধর পড়বো না, ধর্ম পড়বো না, এগুলো একটু মোটামুটিভাবে পড়ে নিন। আনকমন জায়গা থেকে প্রশ্ন আসলে এগুলাই আসবে, কারণ বেসিক্যালি ইম্পর্টেন্টগুলো আবাসস্থল, উৎসব আর ভাষা থেকে যেগুলো বললাম সেটা, ঠিক আছে? এগুলো পড়লে মোটামুটিভাবে হবে। আর যাদের সময় থাকবে তারা একটু ধর্ম, বংশধর এগুলো পড়েন, কাজে দিবে। এবং যাদের সময় একদমই নেই, মানে জব করে সময় পাচ্ছে না, তারা অ্যাটলিস্ট আমি যেগুলো বললাম আবাসস্থল, উৎসব সবই পড়বেন। আবাসস্থল মনে রাখার টেকনিক দিয়ে দিয়েছি, আপনাদের জন্য কোনো সমস্যা নেই, উৎসব পড়ে ফেলবেন। এরপর ভাষা থেকে আমি যেগুলোকে একটু মেনশন করলাম সেগুলো একটু পড়বেন, বাস শেষ, আপনার আর কোনো পড়ার দরকার নেই, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ উপজাতির একটা হাই ভোল্টেজ ছকের রিলেটেড পড়া, ঠিক আছে? এই জায়গাটা পড়ে ফেলবেন। এরপর দ্বিতীয়ত আপনারা কি করবেন, যে কোনো একটা বইয়ে চলে আসবেন। আমি বেসিক ভিউকে টার্গেট করে পড়াচ্ছি, আপনারা হচ্ছে যে কোনো বই পড়তে পারেন, আলালস জিকে ফ্ল্যাশ আওয়ার, মিহির জিকে ডাইজেস্ট, যে কোনো জায়গা থেকে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। জাস্ট হচ্ছে আমি যে জায়গাগুলো মেনশন করবো এখন, সেই জায়গাগুলো আপনার ওই বইয়ে আছে কিনা একটু দেখে নিন, তাহলেই হবে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে উপজাতি থেকে কোন জায়গাটা পড়তে হবে ভাই বোনেরা, অবশ্যই এই ছকটা পড়তে হবে, ঠিক আছে? এই ছকটার আবাসস্থল, উৎসব এই দুইটাতে কোনো কম্প্রোমাইজ নাই। এরপর ভাষার দিকে আমি চারটা উপজাতির ভাষা মেনশন করেছি, সে চারটা উপজাতির ভাষা আপনারা একটু ভালো মতো পড়বেন। আর কারো যদি সময় না থাকে তাদের ধর্ম আর এটা পড়ার দরকার নেই, কিন্তু যাদের সময় থাকবে অ্যাটলিস্ট তারা ধর্ম পড়িয়ে নেন। খ্রিস্টান ধর্মের জায়গাগুলো একটু ভালো মতো দেখেন, খ্রিস্টান আর সনাতন ধর্ম, হ্যাঁ, এটা আসে যে অনেক সময় সনাতন ধর্মের উপজাতি কারা কারা, এই আর কি। আর বংশধর থেকে সচরাচর প্রশ্ন হয় না, বাট প্রশ্ন যদি ডিপ থেকে প্রশ্ন হয় যে মঙ্গোলীয় বংশধরের অন্তর্গত উপজাতি কারা, হ্যাঁ, এরপর অস্ট্রিক কারা, এরপর দেন হচ্ছে আরাকান রাজ্য কারা, হ্যাঁ, ইন্দো আর্য বংশভূত কারা, হ্যাঁ, এই ধরনের কোশ্চেন আসতে পারে। সো পুরোটা পড়ে রাখলে ভালো, বাট যাদের সময় একদম কম, মানে অ্যাটলিস্ট তো গুরুত্বপূর্ণ জায়গাগুলো তাদের একটু ভিতরটা ইয়া করতে হবে, তাই না? সো তারা অ্যাটলিস্ট এগুলো পড়বেন। তারপর হচ্ছে প্রায় এখানে এসে এই যে প্রথমটা পড়বেন, সংবিধানের কত নং অনুচ্ছেদে উপজাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে, এই তথ্যটা পড়বেন। বিশ্ব আদিবাসী দিবস করবে, এটা একটু পড়বেন। আর হচ্ছে সর্বোচ্চ বসবাসকারী জেলা কোথায় উপজাতি, এই তথ্যটা পড়বেন। এই তিনটা তথ্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং সমতলের আরেকটা হচ্ছে হ্যাঁ, এই তিনটা তথ্য হচ্ছে সুপার মোস্ট ইম্পর্টেন্ট। আমি যে কথাগুলো বললাম এর মধ্যে যে সর্বোচ্চ বসবাসকারী জেলা, বিশ্ব আদিবাসী দিবস এবং হচ্ছে সংবিধানের কত নং অনুচ্ছেদে উপজাতি নিয়ে কথা বলেছে, এই তিনটা তথ্য সুপার মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গার, হ্যাঁ। আচ্ছা, এই তিনটা তথ্যকে ভালো মতো পড়বেন, তবে হাইলাইট করা অংশগুলো পড়বেন। আর আমি যে জায়গাগুলো বলছি এগুলোকে বারবার করে রিভিশন দেবেন, যাতে এগুলো থেকে প্রশ্ন আসলে কোনো প্রকার ভুল না হয়, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এইখানে যেগুলো দাগানো আছে, বলছে ভাই আপনি তো একটু আগে ছক দিয়েছেন, এই ছকটা পড়লেই কি হবে না? এই ছকটা পড়লে আসলে হবে। বলছে তাহলে কি এই জায়গাটা কি দেখা লাগবে? এই জায়গাটা কোনটা দেখবেন জানেন? এই ছকে সব গুরুত্বপূর্ণ উপজাতিদের আছে, এবং প্রশ্ন এখান থেকে আসে। প্রশ্ন যত ডিপ থেকে আসুক না কেন, এই প্রমিনেন্ট যে উপজাতি যারা আছে, মানে প্রচলিত যে গুরুত্বপূর্ণ উপজাতি, সেগুলোই কিন্তু আসে। কিন্তু দেখা গেল যে এখানে বেশ কিছু আরো আনকমন কিছু উপজাতি আছে, যেমন কোচ, হ্যাঁ, কোচের জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন, কোল উপজাতির জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন, খিয়াংয়ের জায়গাটা একটু ভালো মতো দেখতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে তঞ্চঙ্গার জায়গাটা একটু দেখতে পারেন, তঞ্চঙ্গার এখানে দাগানো নেই, তঞ্চঙ্গটা একটু দেখেন, তঞ্চঙ্গা কোথায়। আচ্ছা, তারপর হচ্ছে বম উপজাতিরটা একটু দেখতে পারেন, তারপর ম্রো উপজাতিরটা দেখতে পারেন, মুন্ডা উপজাতিরটা দেখতে পারেন, লুসাইটটা দেখতে পারেন, ঠিক আছে, আর মাহাতোরটা দেখতে পারেন, ঠিক আছে। এগুলো একটু দেখবেন, একটু কাজে দিবে, ঠিক আছে। আমি যেগুলোর কথা এখন বললাম এগুলোর হচ্ছে শীর্ষ জেলা কোথায় আর উল্লেখযোগ্য কিছু জেলার যে নাম, এগুলো একটু দেখে নিন। বলছে আচ্ছা ভাইয়া, মাঝে মাঝে তো প্রশ্ন আসে যে কোন উপজাতি কোথায় সবচেয়ে বেশি থাকে, তাই না? যেমন আসতে পারে যে, আচ্ছা আমি এতে যাই, আচ্ছা কোথায় আছে, হ্যাঁ এই যে দেখেন। তো বেসিক্যালি দেখা গেল যে এই যে কোন উপজাতি কোথায় থাকে, যেমন গারো উপজাতি কোথায় বসবাস করে, এখানে গারো উপজাতিরা এই চারটা জায়গায় বসবাস করে, তবে এখানে একটা স্টার করা দেখছেন, এই স্টার করা জায়গায় সবচেয়ে বেশি থাকে। তার মানে এই শীটের মধ্যে যেখানে একটু স্টার দেখবেন, তার মানে হচ্ছে স্টার করা মানে হচ্ছে সেই সকল জায়গায় ওনারা একটু বেশি থাকেন। চাকমা উপজাতি কোথায় বেশি থাকে, রাঙ্গামাটি, খাগড়াছড়িতে, ঠিক আছে। এই আর কি, অনেক সময় প্রশ্ন আসে না যে কোন জেলায় সবচেয়ে বেশি থাকে, সবচেয়ে বেশি পারার জন্য এখানে স্টার করে দেওয়া হচ্ছে, সেই স্টার করাগুলো ভালো মতো দেখবেন, ঠিক আছে। এই আর কি।
তো এই আর কি মোটামুটি বিষয়, এবং এখান থেকে যেগুলো দেখতে বললাম সেগুলো একটু দেখে নিন, কাজ দিবে। হ্যাঁ, তবে যাদের সময় নেই তারা এগুলো পড়ার দরকার নেই, কারণ এখান থেকে প্রশ্ন সচরাচর হয় না। ডিপ থেকে প্রশ্ন হলেও এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকেই প্রশ্ন হয়, যে সাঁওতাল, ত্রিপুরা, হাজং, হ্যাঁ, এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। তবে যাদের সময় নেই তাদের এই জায়গা দরকার নেই, যাদের সময় আছে তারা একটু পড়ে নেবেন, যেগুলো আমি বলে দিয়েছি, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তো বেসিক্যালি এই জায়গা থেকে এসে এই জায়গাটা এবং এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। এই যে অনেক সময় আসে মাতৃতান্ত্রিক উপজাতি গোষ্ঠী কারা, হ্যাঁ, এই যে গারো খাসিয়া খুবই ইম্পর্টেন্ট, বৈশাখীর জায়গাটা, বৈশাখী কি, কাদের উৎসব, হ্যাঁ, এই জায়গাটা এবং এই জায়গাটা একটু ভালো মতো পড়েন, কাজে দিবে। আর এখান থেকে একমাত্র মুসলিম উপজাতি গোষ্ঠী কারা এটা একটু ভালো মতো দেখবেন, ঠিক আছে, এই আর কি। তো তারপর হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুইটা জায়গা দেখার পর এই যে একমাত্র মুসলিম উপজাতি গোষ্ঠী কে পাঙ্গন, মৌলভীবাজার থাকে, এই জায়গাটা একটু ভালো মতো দেখবো। তারপর দেখবেন এখানে বেশ কিছু কোশ্চেন হাইলাইট করা আছে। এখন প্রশ্ন হচ্ছে হাইলাইট করার উদ্দেশ্য কি? এখানে যতগুলো কোশ্চেন আছে এর মধ্যে হাইলাইট করা কোশ্চেনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা পরীক্ষার সময় এত কোশ্চেন কিন্তু রিভিশন দিতে পারি না, ঠিক আছে, যদিও বিগত বছরের সব কোশ্চেনই পড়বো, তবে হাইলাইট করা কোশ্চেনগুলোর গুরুত্ব অপরিসীম। এগুলোকে বারবার করে পড়তে হবে, পরীক্ষার আগের দিনও আপনাদের এগুলো দেখতে হবে। জব পরীক্ষার আগেও এই হাইলাইট করা কোশ্চেনগুলো বারবার গুরুত্ব দিবেন, তাহলে কাজে দিবে, ঠিক আছে, এই আর কি বিষয়। আচ্ছা, তারপর চাকমা থেকে আমরা কি পড়বো? চাকমা থেকে যদিও বলছে ভাই আপনি তো যে শীট দিয়েছেন সেখানে তো চাকমাদের সবকিছু আছে, তবে কোন জিনিসটা নেই এখানে হচ্ছে ওই যে চাকমাদের সমাজ প্রধান, মৌজা প্রধান, গ্রাম প্রধান কে কে, এগুলো কিন্তু ওই শীটে নাই। সো আপনারা এখান থেকে একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, আর বংশধর বা ভাষা এগুলো কিন্তু ছিলই, হ্যাঁ, এগুলো কিন্তু শীটের মধ্যে মোটামুটিভাবে ছিল। সো আলাদা করে দেখার দরকার নেই, খালি জাস্ট তাদের সমাজ প্রধান, মৌজা প্রধান, গ্রাম প্রধান কে কে সেগুলো একটু দেখবো। আর হচ্ছে কি কি দেখবো? আর হচ্ছে এই যে পহেলা বৈশাখে চাকমারা কি বলে থাকেন এটা একটু মোটামুটিভাবে দেখতে পারি, ঠিক আছে। আর হচ্ছে দেশের যে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী সেটা আমরা একটু দেখলাম, ঠিক আছে, যে দেশের সব থেকে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, এই তথ্যটা ভালো মতো দেখবো। আর হচ্ছে এখান থেকে সমাজ প্রধান, মৌজা প্রধান, গ্রাম প্রধানটা দেখবো, হবে। আর বসবাস ধর্ম এগুলো তো ওইখানেই ছিল, ওগুলো ওইখান থেকে দেখলেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে গারো থেকে কি কি দেখতে হবে? গারো থেকে বেসিক্যালি এখানে হচ্ছে এক্সট্রা তথ্যের মধ্যে এই যে কি নামে তাদের পরিচয় দেওয়া করা হয় এবং ঐতিহ্যবাহী ধর্মের নাম কি, সাংসারিক, এই জায়গাটা একটু আমরা ভালো মতো দেখবো। তাদের প্রধান দেবতা, এই দুইটা তথ্য একটু ভালো মতো আমরা দেখার চেষ্টা করবো, সাংসারিক আর হচ্ছে তাতারা রাবুগা, ঠিক আছে। আচ্ছা, এই দুইটা তথ্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আর বাকি তো সেই উৎসব, বসবাস, এগুলো তো মোটামুটিভাবে আমার কোথায় জানি ছিল, শীতে ছিল, শীত থেকে দেখলে মোটামুটিভাবে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ত্রিপুরা থেকে কি কি দেখবো? সে একইভাবে এখানে আসলে এই যে প্রাকৃতিক যে জায়গাটা, যে ত্রিপুরা ভাষায় প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি, এটা একটু দেখতে পারি। আর বাকি বসবাস, উৎসব এগুলো তো আমার ওই শীতেই ছিল, সো আমি আর নতুন করে এখানে কিছু বলছি না। যদি এখানে স্টার করা আছে, স্টার করাগুলোই দেখবেন, কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, আর কিমের জায়গাটা দেখবেন, এই যে কিম হচ্ছে যে মুরংদের হচ্ছে বাড়িকে বলা হয় কিম, ঠিক আছে, এইটা একটু ভালো মতো দেখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সে একইভাবে কোশ্চেন দাগানো আছে ওরাও থেকে, এই যে একইভাবে উৎসব, বসবাস, ধর্ম এগুলো তো আমার কোথায় ছিল, শীতে ছিল, তো আমি এই কারণে আর বলছি না, ওইটা পড়লে আপনাদের ইয়ে হয়ে যাবে। তবে এখান থেকে পড়বেন গ্রামের প্রধান কি, এই যে মাহাতো, হ্যাঁ, এটা একটু মোটামুটিভাবে দেখতে পারেন। আচ্ছা, তারপর দেখা হচ্ছে সাঁওতাল থেকেও একই, এই যে এখানেও সবভাবে শুধু গ্রাম পঞ্চায়েত, মানে সাঁওতাল সমাজের মূল ভিত্তি কি, গ্রাম পঞ্চায়েত, এই তথ্যটা দেখলেন। মণিপুরি, খাসিয়া সে একইভাবে সবকিছু আছে, তবে এই জায়গাটা একটু দেখবেন, এই যে এখানে যে 2-3টা স্টার করা আছে না, এই 2-3টা তথ্যতে এটা এগুলো একটু গুরুত্ব দিবেন, কাজে দিবে, ঠিক আছে, যে মৈতুর জায়গাটা এবং গোপী নাচের ব্যাপারটা, ঠিক আছে, ওকে। তো এরপর ঠিক একইভাবে এখানে ইয়েতেও দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে উৎসব আছে, ও যে ভাইয়া উৎসব তো আপনি ছকে দিয়েছেন, তার মানে দেখেন যে আমার এই ছকে কিন্তু আপনাদের একদম অর্ধেক কাজ করে দিয়েছে, ঠিক আছে, যে উৎসবের জায়গাটাও আমি কিন্তু গুছিয়ে আনছিলাম। তো এখানকে আলাদা করে উৎসব পড়া লাগবে তেমনটা কিন্তু লাগবে না, এখানকার যে উৎসব আছে উৎসবগুলো ভালো মতো পড়বেন। উপজাতিদের ধর্ম এটাও তো আমি করে দিয়েছি শীটে, তার মানে দেখছেন এই একটা শীটেরই ভূমিকা কতটা, মানে সবকিছু এখানে আপনার গোছানো, যে প্রত্যেকটা উপজাতির ধর্ম, হ্যাঁ, সবগুলো এখানে দেওয়া আছে। তো এটা পড়লে মোটামুটিভাবে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই আর কি। তারপর দেন হচ্ছে উপজাতিদের সাথে জড়িত প্রতিষ্ঠান, এখান থেকে কি কি দেখতে হবে? প্রথম 3টা যে প্রতিষ্ঠান আছে, এই প্রথম 3টা প্রতিষ্ঠানের অবস্থান এবং প্রতিষ্ঠা সাল একটু ভালো মতো গুরুত্ব দিয়ে পড়বেন, ঠিক আছে। এই 3টা এগুলো অনেক সময় পরীক্ষায় একটু বেশি আসে, যদিও 5টা আমি দাগিয়েছি, 5টাই পড়বেন, কিন্তু প্রথম 3টা একটু গুরুত্ব দিয়ে পড়বেন, কাজে দিবে। আর বাকিগুলো না বললেও চলবে, ওগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে। প্রথম 3টা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, কাজে দিবে। আচ্ছা, তারপর হচ্ছে সে একইভাবে কোশ্চেন এখানেও দেখবেন হাইলাইট করা আছে, হাইলাইট করা কোশ্চেনগুলো 10 বার করে বললে এটা 2 বার করে পড়বেন, তাহলেই হবে। মানে পরীক্ষার আগের দিন এই জিনিসগুলো বারবার রিভিশন দিবেন, ঠিক আছে, এটা আর কি।
তারপর হচ্ছে এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী নিয়ে ব্যাপার আছে, সাঁওতাল বিদ্রোহ, জ্যোতিরিন্দ, বতিপ্র লার্মা। আসলে এই টপিকটা অতটা গুরুত্বপূর্ণ না, যাদের সময় নেই তারা এই টপিকটা স্কিপ করতে পারেন, ঠিক আছে। বাট যদি পড়তে চান তাহলে মনে করেন যে সিধু মুর্মুর জায়গাটা আর হচ্ছে এই যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষর হয়েছে সেটা একটু দেখলেই হবে, ঠিক আছে। এটা তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কবে গঠন হয়েছে, কবে সদস্য সংখ্যা ছিল, এবং এই যে চুক্তি স্বাক্ষরণের যে বিষয়টা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই দুইটা তথ্য খুব গুরুত্ব দিয়ে পড়বেন, কাজে দিবে, ঠিক আছে। এই আর কি। আর 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 হচ্ছে মোটামুটি এই হচ্ছে তোমার আপনাদের উপজাতি থেকে কিন্তু পড়া, হ্যাঁ, উপজাতি থেকে পড়াশোনা, এগুলো করলেই মোটামুটিভাবে কিন্তু আপনাদের উপজাতি কিন্তু সুন্দর মতো গুছিয়ে যাবে ইনশাল্লাহ। তো বেসিক্যালি আমরা উপজাতিটা শেষ করলাম। এখন আমাদের জনসংখ্যা থেকে কি পড়তে হবে সেটা আমি একটু বলে দিচ্ছি। বিসিএস এর কোশ্চেন কিন্তু কোনো কারণে মিস করা যাবে না, বিসিএস এর সব প্রশ্নই পড়বেন, হ্যাঁ, বিসিএস এর কোশ্চেনে মিস দেওয়া যাবে না। তো এখন জনসংখ্যা থেকে আপনারা কি পড়বেন? জনসংখ্যা থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই যে জনসংখ্যায় এই যে বাংলাদেশের অবস্থান, এগুলো একটু দেখে নিন, ঠিক আছে। এটা একটু মোটামুটিভাবে দেখে নিন, কাজে দিবে। আর হচ্ছে এখানে খেয়াল করে দেখবেন বেশ কিছু জিনিস দাগানো আছে, হাইলাইট করা, এগুলো পড়বেন। তবে মোটা দাগে সত্যিকার অর্থ অতটা গুরুত্বপূর্ণ জায়গা না এটা, হ্যাঁ। তবে মোটামুটি রিডিং দেওয়ার জন্য জাস্ট হচ্ছে যেগুলো একটু হাইলাইট করে দিয়েছি ওগুলো একটু রিডিং দিতে পারেন, ঠিক আছে। সো এটা একটু দেখতে পারেন। আর এমনিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা নীতি। এখানে যে 3টা তথ্য স্টার করা আছে, 3টা তথ্য খুব ভালো মতো দেখবেন। এবং জনসামরিক গৃহ গণনা অর্থনীতি সমীক্ষা 2024, এখান থেকে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যার ঘনত্ব এবং হচ্ছে পুরুষ মহিলার অনুপাত, বিশেষ করে জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা ঘনত্ব, এই দুইটা স্টেটমেন্ট, এই দুইটা জায়গা থেকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন, ঠিক আছে। যেমন অর্থনীতি 2024 অনুযায়ী জনসংখ্যা ঘনত্ব কত, বা জনশুমারি অনুযায়ী আমাদের জনসংখ্যা ঘনত্ব কত, জনশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত, এগুলো একটু ভালো মতো দেখবেন। সে একইভাবে কোশ্চেন কিন্তু হাইলাইট করা আছে। তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এই পৃষ্ঠা, মানে জনসংখ্যার সব থেকে গুরুত্বপূর্ণ পৃষ্ঠা হচ্ছে এটা। আদমশুমারি থেকে প্রথম দুইটা তথ্য সুপার মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবারই আসে যে কতবার আদমশুমারি হয়েছে, কত সালে হয়েছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এই ছকটা থেকে এই দুইটা স্টেটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। এই যে লর্ড মেয়র আমলে যে প্রথম আদমশুমারি হয়েছিল অবিভক্ত বাংলার, এটা একটু জেনে রাখা। আর স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে হয়েছিল, এটা, এই দুইটা তথ্য পড়বেন। এবং হচ্ছে জনশুমারি যে পরিচালনা করে সেটা কোন মন্ত্রণালয়ের অধীন, পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন, হ্যাঁ, এটা একটু আমরা দেখব। এরপর এখান থেকে আমরা মোটামুটি এই যে ষষ্ঠ জনশুমারি থেকে এই যে জনসংখ্যা ঘনত্ব এবং জনসংখ্যা বৃদ্ধির হার, এই দুইটা জায়গা দেখবো, যেটা একটু আগে বলেছি। তারপর দেন হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে বেশি, কোন বিভাগে কম, এই জায়গাটা একটু আমরা ভালো মতো দেখবো। আর এটা দেখবো মোটামুটি। তবে আসলে মোটামুটি এই জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, জনসংখ্যা বৃদ্ধির হার কোন বিভাগে বেশি, কোন বিভাগে কম, আবার জনসংখ্যা ঘনত্ব কোন বিভাগে বেশি, কোন বিভাগে কম, জাস্ট এই পরিসংখ্যানগুলো একটু মোটামুটিভাবে দেখলেই হয়, ঠিক আছে। আর নিপোর্টের জায়গাটা ভালো মতো দেখবো, জনসংখ্যা বিষয়ক যে প্রতিষ্ঠান নিপোর্টের তথ্যগুলো ভালো মতো পড়বো। এবং অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো পড়তে হবে সেগুলো কিন্তু এখানে হাইলাইট করা আছে। তো জনশুমারি থেকে মানে জনসংখ্যা থেকে এগুলো পড়লেই এনাফ। তার মানে আমি একটা অধ্যায় আপনাদের বলেছি যে উপজাতি গোষ্ঠী এবং জনসংখ্যা থেকে আপনারা কি কি পড়বেন। এখন আমি বলবো যে অর্থনীতি থেকে কি কি পড়তে হবে। তার আগে আরেকটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা জানি যে 21 তারিখ আমাদের পরীক্ষা হচ্ছে, কত মার্কসের পরীক্ষা হবে, কি আসবে, সব খুব ভালো মতোই জানি। তবে এই যে এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে মুখস্থ অংশ। দেখবেন ম্যাথের সাথে সাথে আমি কিছু মুখস্থ অংশ দিচ্ছিলাম। বিপরীত শব্দ পড়তে হবে, বিগত বছরের জব পরীক্ষায় আসা বিপরীত শব্দ, বিগত বছরের জব পরীক্ষায় আসা বিপরীত শব্দ, মানে হচ্ছে বিগত জব পরীক্ষায় যতগুলো বিপরীত শব্দ আসে সেগুলো আপনাদের পড়তে বলেছি, এবং সেটা পিডিএফও দেওয়া হয়েছে। তাছাড়া আপনাদের আমি দাগিয়েও দিয়েছি ব্যাচে, খেয়াল করে দেখেন। যখন এই যে বিগত বছরের কোশ্চেন পড়তে দিয়েছি, এই যে বিগত বছরের কোশ্চেন যখন পড়তে দিয়েছি তখন কিন্তু এই যে কোনগুলোকে বিগত বছর সবই পড়বেন। এখানে সম্ভবত 263 আছে, ঠিক আছে, 263 পড়তে বলেছি আপনাদেরকে, হ্যাঁ, 263 পড়তে বলেছি। যারা এই টেক্কা বইটা ফলো করেন তাদেরকে বলেছি। আর এটিএম থেকে ফলো করলে এটিএমেরও সবগুলো পড়ে নেবেন, হ্যাঁ। তো এগুলোর মধ্যে যেগুলোকে বারবার দিতে হবে, স্টার করে দিয়েছি, যেগুলোকে বারবার করে রিভিশন দিতে হবে, ঠিক আছে। যে সকল বিপরীত শব্দকে বারবার করে রিভিশন দিতে হবে সেগুলো কিন্তু এখানে স্টার করা আছে। সেগুলো ইতিমধ্যে আপনারা কিন্তু ব্যাচে পেয়ে গেছেন, দাগিয়ে দেওয়া হয়েছে, আপনারা পড়ে নিচ্ছেন অলরেডি, হ্যাঁ, কারণ সবার কাছেই মোটামুটিভাবে
টেক্কা বই আছে, কিনে নিয়েছেন অলরেডি। তো এগুলো আসলে মোটামুটিভাবে এই যে দেখেন স্টার করা আছে, স্টার করাগুলোকে বারবার করে রিভিশন দিবেন, ঠিক আছে? এই যে স্টার করাগুলোকে বারবার রিভিশন দিবেন, ঠিক আছে? সবই পড়তে হবে, তবে স্টার করাগুলোকে কি করতে হবে, বারবার করে এই যে রিভিশন দিতে হবে। এটা 10 বার পড়লে এটা 2 বার পড়তে হবে, বিষয়টা হচ্ছে এরকম পড়তে হবে। 263টাই পড়তে হবে, তবে স্টার করাগুলোকে বারবার পড়তে হবে। তারপর আমি আরেকটা জিনিস বলেছি, এবং এটার উপরে কিন্তু একটা লিঙ্ক বেসড এক্সাম হবে। এখন প্রশ্ন হচ্ছে লিঙ্ক বেসড এক্সামটা কবে হবে ভাইয়া? সেটা হবে 19 তারিখে, ঠিক আছে? বলছে এইখানেও তো ভাই লেখা আছে, এখানে কি হবে না? আসলে ওই একই জিনিসই আপনার টাইপ করে সেম জিনিস চলে আসছে, হ্যাঁ, এটা আর কি। সো 3টা দেখা গেল যে আমি 19 তারিখে পরীক্ষাটা লিঙ্ক দিয়ে দিলাম, এটা আপনারা আপনাদের মতো নিয়ে নিলেন, হ্যাঁ। এটা হচ্ছে একটা লিঙ্ক বেসড, লিঙ্কে দিব, মানে আপনারা যে বিবরণ শব্দগুলো মুখস্থ করছেন মনে আছে কিনা তার একটা জাজমেন্ট করে ফেললাম, ঠিক আছে? এই আর কি বিষয়। এখন বিবরণ শব্দ নিয়ে আমার আরেকটা প্ল্যান হচ্ছে, এটা তো বিগত বছরের উপর নিলাম, এখন বিগত বছরে আসে নাই এমন 100টা বিবরণ শব্দ আপনাদের একটা শীট দিব 1 পেজের, ঠিক আছে? বলছে কোত্থেকে দিবেন, এটা যেমন সাপোজ মনে করেন এই বইটা একটু অ্যানালাইসিস করবো, বা এটিএম এর বইটা অ্যানালাইসিস করবো, এই যে যেগুলো আসে নাই, হ্যাঁ, এই যে যেগুলো আসে নাই, যে বিগত বছরে যেগুলো আসে নাই, এখান থেকে 100টা সিলেক্ট করব গুরুত্বপূর্ণ দেখে, যেগুলো এখনো আসে নাই বাট আসতে পারে, ঠিক আছে? যদিও এগুলো পড়লেই হয়, এই যে 263টা পড়লেই হয়, সবাই এটাই করে, তবে আমরা একটু যেহেতু একটু ভালো লেভেলের প্রিপারেশন নিতে চাচ্ছি, এটা তো করবোই, এটাই আমাদের প্রায়োরিটি আগে। তারপর হচ্ছে এখান থেকে 100টা বাছাই করব, 100টা গুরুত্বপূর্ণ বাছাই করে ওইটাও আপনাদের দিব, ওইটা আপনারা একটু পড়ে ওইটার উপর একটা পরীক্ষা দিন। এমন হতে পারে বিবরণ শব্দের উপর সম্পূর্ণ একটা লিঙ্ক বেসড এক্সাম হতে পারে, অথবা আমি 2টা লিঙ্ক বেসড এক্সামও নিতে পারি, সেটা আপনাদের আমি ব্যাচে জানিয়ে দিব, ঠিক আছে? 2টা লিঙ্ক বেসড হলে একটা হচ্ছে বিগত বেসড আর একটা হচ্ছে নন বিগত বেসড, যেটা আমি দিব 100টা। সো ওইটার জন্য আমি দেখা যাচ্ছে 19 তারিখেই আমি মূলত এই নন বিগত বেস থেকে 100টা বিবরণ শব্দ আমি দিয়ে দিব, যাতে করে আপনারা ওইটাও পড়ে ফেলতে পারেন, কারণ যখন পড়বেন একসাথে একদম ভালো মতো পড়ে ফেলেন, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, এটাও বললাম, আর ম্যাথের ব্যাপারটাও বললাম, জব সলিউশনের ব্যাপারটাও বললাম। 100 নম্বরের মধ্যে আমাদের 70 নাম্বার আসবে বাংলাদেশ বিষয়াবলী থেকে, 15 নাম্বার আসবে জব সলিউশন থেকে, 15 নাম্বার গণিত থেকে আসবে, ঠিক আছে? এই 15 নাম্বার গণিত থেকে 15টা গণিত দেওয়া হবে। আর জব সলিউশন তো বললাম যে দেখা গেল যে 35 থেকে 49তম পর্যন্ত বিগত বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলীর কোশ্চেন, ঠিক আছে? আর বিবরী শব্দের উপর আলাদা পরীক্ষা হবে, সেটা এই 100 নম্বরের পরীক্ষা এখানে আসবে না, ঠিক আছে? তবু আপনারা একটু রিভিশন দিয়ে রাখেন, যদি আমি দিয়ে দিই টেস্টের জন্য হইতেই পারে, স্বাভাবিক, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের আরেকটা জিনিস বাকি, যেটা হচ্ছে বাংলাদেশ অর্থনীতি থেকে বলা, তারপর হচ্ছে রিটেনের ব্যাপারটা বলে দেওয়া, ঠিক আছে? আশা করি আমি হয়তো সব বলে দিতে পারছি যে এই জায়গাগুলো গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো দরকার, ঠিক আছে? ব্যাচের সিস্টেমও মাঝে মধ্যে আমি বলে দিয়েছি, হ্যাঁ। আরও ডিটেলস জানার প্রয়োজনে আমি ব্যাচে বলে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর এই ভিডিওটা আমি উন্মুক্ত করব অর্থনীতি থেকে কিভাবে করবেন। এখানে একটা টাইপ, এটা আছে এলডিজি না এলডিসি হবে, হ্যাঁ, এটা এলডিসি হবে, এলডিসি। ওকে, দেখেন এখন এই জিনিসটা আমরা কিভাবে পড়ব। তো এখন আমরা চলে আসি আমাদের লাস্ট চ্যাপ্টার, অর্থনীতি। আপনারা যে কোনো বই থেকে পড়তে পারবেন, হয়তো আমি বইটা করছি, বাট যে কোনো বই থেকে পড়তে পারবেন, সমস্যা নেই। এই যে প্রথমত বিগত বিসিএস এর প্রশ্ন, এগুলো কোনো বাদ দিবেন না, এগুলো পড়বেন সব। আচ্ছা, তারপর হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা 2024। প্রথমেই এখানে কোন কোন জায়গা দেখতে হবে আপনাদের ইতোমধ্যে স্টার করে দিয়েছি, দেখেন স্টার করাগুলোই ভালো মতো পড়বেন, কাজে দিবে, ঠিক আছে? এটা একদম শর্ট সাজেশন, যে স্টার যেগুলো করা আছে স্টার করাগুলোই ভালো মতো পড়বেন অর্থনৈতিক সমীক্ষা থেকে, তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে এই জায়গাতে এসে দেখা গেল যে এখানে 24-25 সেশনের জন্য, 24-25 বছরে, অর্থ বছরে কৃষির অবদানের হার কত, প্রবৃদ্ধির হার কত, সেগুলো এখানে লিখে দেওয়া হয়েছে নতুন রিসেন্ট ভিউ থেকে বা নতুন থেকে, এগুলো আপনারা একটু ফলো করবেন, ঠিক আছে? এগুলো ফলো করার দরকার নেই, এটা 23-24-এরটা দরকার নেই, আমাদের এখন দরকার 24-25-এর। এই যে কৃষি খাতের অবদানের হার কত, শিল্প খাতের অবদানের হার কত, সেবা খাতের অবদানের হার কত, সব লেখা আছে। এবং কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত এবং শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত, এটা পড়বেন। এই জায়গা থেকে কিন্তু 1 নম্বরের মতো কোশ্চেন হয়, খুবই ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, পড়বেন, এই জায়গাটা কিন্তু আসে পরীক্ষায়। আর অর্থনৈতিক সমীক্ষা থেকে স্টার করাগুলো দেখলেই মোটামুটিভাবে হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে আপনারা কি পড়বেন, তারপর হচ্ছে এই যে বাংলাদেশ দ্বৈত কর পরিহার চুক্তি, এটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একটু ডিপ কোশ্চেন আসলে এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সো এটা একটু ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে আপনারা কোথায় যাবেন, তারপর হচ্ছে আপনারা এই যে এই জায়গাটা, যে জিডিপি পরিমাপের জন্য বাংলাদেশকে কয়টি বৃহত্তর খাতে, 3টি বৃহত্তর খাতে কয়টি ভাগে ভাগ করছে, 19টি খাতে, এটা একটু ইম্পর্টেন্ট। এবং মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে, এই জায়গাটা ইম্পর্টেন্ট,
ঠিক আছে। তারপর হচ্ছে দেন এখানে আসবেন, এখানে এসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে জিএসপির জায়গাটা, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা ভালো মতো দেখবেন। তারপর হচ্ছে এখান থেকে যে মূল্যস্ফীতি, হ্যাঁ মূল্যস্ফীতির জায়গাটা একটু ভালো মতো পড়বেন। এটা হচ্ছে ওই যে একটু যদি অনুধাবনমূলক কোশ্চেন মানে অনুধাবনমূলক প্যাটার্নের প্রশ্ন আসে যে মূল্যস্ফীতি দেখা যাওয়ার কারণ নিচে চারটার মধ্যে বা মূল্যস্ফীতি দেখা যাওয়ার কারণ নয় কোনটি, এই ধাঁচের কোশ্চেন আসলে যাতে আপনারা পেরে যান, এটার কারণে রিডিং দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর মুদ্রার অবমূল্যায়ন সম্পর্কে একটু জানলেন, ঠিক আছে। এরপর দেন এটা মোটামুটিভাবে জানলেই হয়। আর এই যে স্ট্যাগফ্লেশন, এটা একটু রিডিং দিতে পারেন, বাট খুবই ইম্পর্টেন্ট জায়গা যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে জিএসপি জায়গাটা, হ্যাঁ এটা একটু খুবই ইম্পর্টেন্ট জায়গা। আর এই মূল্যস্ফীতির জায়গাটা ইম্পর্টেন্ট, এই দুইটা জায়গায় এই পৃষ্ঠার খুবই খুবই ডাইনামিক জায়গা, ঠিক আছে, খুব ভালো মতো দেখবেন। অর্থনীতি সংক্রান্ত শব্দ সংক্ষেপ এটা সচরাচর আসে না, যাদের সময় থাকবে না তারা স্কিপ করতে পারেন, বাট যাদের সময় থাকবে তারা অ্যাটলিস্ট এই যে এই দাগানগুলো একটু পড়ে রাখবেন। হ্যাঁ, এখান থেকে তাও এই যে এসডিআর এর জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এফডিআই এর জায়গাটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর এনবিআর এর জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু ভালো মতো দেখবেন। হ্যাঁ, এরপর টিসিবিও দেখতে পারেন, ঠিক আছে, মানে মোটামুটি একটা জাস্ট একটা আইডিয়া রাখার জন্য মোটামুটি এগুলো একটু পড়তে পারেন, ঠিক আছে, এই আর কি যেগুলো এখানে আছে সেগুলো একটু দেখবেন। আচ্ছা, তারপর সে একইভাবে দেখেন এই যে একইভাবে দেখেন যে আমাদের এখানে এই হাইলাইট করা আছে, দেখেন কোন কোশ্চেনগুলো দেখতে হবে সেটা একইভাবে আপনারা গুরুত্ব দিবেন। এরপর সার্বজনীন পেনশন স্কিম, এখান থেকে এই দুইটা তথ্য গুরুত্ব দিবেন আর এই দুইটা তথ্য একটু গুরুত্ব দিবেন, স্টার করা আছে। অর্থনৈতিক সুমারি থেকেও সুমারিটা কবে হয় এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, 10 থেকে 26 ডিসেম্বর 2024 এই তথ্যটা ইম্পর্টেন্ট। তারপর দেন হচ্ছে এখানকার তথ্যর মধ্যে যে একইভাবে যে হাইলাইট করা জায়গাগুলো একটু দেখবেন। বাজেট থেকে এটা 25-26 বাজেট শিখতে হবে, বোঝে কোথায় আছে 25-26 বাজেট, এটা আপনার পিডিএফ আমি দিয়ে দিয়েছি, হ্যাঁ পিডিএফে পেয়ে যাবেন। কোথায় আছে আমি তাও একটু বলি, এটা আমি জিকে থেকে আপনাদের আমি দিয়েছি, ঠিক আছে, বা আপনাদের বই আছে যে 25-26 বাজেট, এবং এখান থেকে কি কি দেখতে হবে সেগুলো কিন্তু এখানে দাগানো আছে, এই দাগানোগুলো দেখবেন জাস্ট, হ্যাঁ দাগানোগুলো দেখলেই হবে, দাগানোগুলোই পড়লে এনাফ, ঠিক আছে, দাগানোগুলো এখান থেকে দেখে নেবেন, কাজে দিবে, ঠিক আছে। আচ্ছা, যেমন যে বিশেষ করে যে জেডিবির জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, জেডিবি প্রবৃদ্ধি হার কত, মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা কত, এই দুইটা তথ্য খুব খুব ইম্পর্টেন্ট। সর্বোচ্চ বরাদ্দকৃত জায়গা, এগুলো একটু ভালো মতো দেখবেন এখানে যেগুলো দাগানো আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আর কি আছে, তারপর হচ্ছে আমাদের এই যে জাতীয় রাজস্ব বোর্ড, এই যে এনবিআর এর যে জায়গাটা, এটা মূলত যে প্রত্যক্ষ কর পরোক্ষ করের উদাহরণগুলো একটু ভালো মতো দেখেন, ঠিক আছে, কাজে দিবে। আর দেন হচ্ছে তারপর এই যে এই জায়গাটা একটু বেশি ইম্পর্টেন্ট, এই জায়গাটা এখানে দেখবেন যে এই যে ই-3 পদ্ধতি চালু হয় কবে, ই পেমেন্ট চালু হয় কবে, আয়কর মেলা প্রচলন কবে, কর দিবস, আয়কর দিবস, ভ্যাট দিবস কবে, আন্তর্জাতিক শুল্ক দিবস কবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গা, খুব ভালো মতো দেখবেন। এই জায়গার চেয়েও এই জায়গাটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর ভ্যাটের কয়টি স্তর আছে, ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখবেন। আচ্ছা, তারপর ঠিক একইভাবে যে এখানে স্টার যেগুলো হাইলাইট করা আছে অ্যাজ ইউজুয়াল, যেগুলো আপনাকে বারবার রিভিশন দিতে হবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু হাইলাইট করা আছে, সেগুলো ভালো মতো দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে কি দেখবেন, তারপর এখান থেকে যে এনএপিডি এটা কি বিষয়ক আসলে প্রতিষ্ঠান সেটা একটু ভালো মতো দেখলেন। তারপর হচ্ছে দেন এই যে বর্তমান এই জায়গাটা একটু ভালো মতো দেখলেন, ঠিক আছে। এরপর শ্বেতপত্র আলোকপাত করা হয় কয়টি বিষয়, 6টি বিষয়, সেই 6টি বিষয় একবার রিডিং দিলেন, কাজে দিবে, ঠিক আছে। এবং প্রণয়ন কমিটি কবে ঘোষণা করেছে এটা একটু ভালো মতো দেখলেন। আচ্ছা, তারপর হচ্ছে এনএসি আর একনেক এর ওই যে চেয়ারম্যান, সভাপতি, সদস্য কে কে, জাস্ট এই যে এই জায়গাগুলো সভাপতি, সদস্য আর এখানে চেয়ারম্যান, সদস্য, বিকল্প চেয়ারম্যান, এগুলো একটু দেখলেই হবে, ঠিক আছে। আর এখান থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট, উন্নয়ন পরিকল্পনা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, ডাইনামিক, সো এটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা থেকে গড় প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা, এই দুইটা তথ্য সুপার মোস্ট ইম্পর্টেন্ট, সো একটু ভালো মতো দেখবেন। এবং এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে স্থির লক্ষ্য রূপকল্প 2041 ছিল, এটা একটু ভালো মতো দেখলেই হবে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটিভাবে আপনাদের এই যে এটাও এই যে একইভাবে হাইলাইট করা আছে, সো এই আর কি মোটামুটি বিষয় এই যে হাইলাইট করা আছে এবং শেষ। তো এটাই আসলে মোটামুটি বাংলাদেশ বিষয়গুলি থেকে আপনাদের প্রিলির অংশটুকু, তাই না বিষয়টা, এই যে প্রিলির অংশটুকু আপনাদের এইভাবে গুছিয়ে পড়তে হবে, ঠিক আছে। আমি যে এই জায়গাগুলো বললাম, যে জায়গাগুলো হিট করতে বললাম, সেগুলোকে একটু ভালো মতো গুছিয়ে পড়বেন, তাহলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে এই লিখিতের জায়গাটা, এখন আসলে সত্যি অর্থে আমরা যদি লিখিতের পার্সেন্টেজ হিসাব করি, এই চ্যাপ্টার দুটো পড়লে দুইটা কোশ্চেন হয়, 20-20 করে 40 নম্বরের প্রশ্ন হয়, ঠিক আছে। যে উপজাতি জনসংখ্যা থেকে একটা কোশ্চেন হবে 20 নম্বরের, আর এই অর্থনীতি রিলেটেড একটা বিশাল কোশ্চেন হবে 20 নম্বরের, 40 নম্বর। সো এগুলোর জন্য কি পড়তে হবে সেটা কিন্তু আপনাদের আমি দিয়ে দিয়েছি। দেখেন এই যে এটা হচ্ছে রিটেন বেসিক ভিউ,
এখান থেকে দেখেন এই যে জনসংখ্যা, ইতিহাস, সংস্কৃতি, এটার একটা পরিসংখ্যান আছে যে কোন কোন জায়গায় ইয়ে করতে হবে। তো আপনাদের আমি কি করেছি জানেন, এই যে আপনাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু আপনাদের দিয়ে দিয়েছি। যেমন এই যে কোন কোশ্চেনগুলো এখন আমাদের পড়ে ফেলতে হবে, প্রিলির সাথে সাথে আমরা একটু যদি রিটেন বেসও এগিয়ে ফেলি তাহলে এটা আমাদের জন্য বেস্ট হয়। সো উপজাতি থেকে যেগুলো যে ভেরি ইম্পর্টেন্ট দেওয়া কোশ্চেন থাকবে, ভেরি ইম্পর্টেন্ট দেওয়া কোশ্চেন সেগুলো ভালো মতো রিডিং দিবেন। দেখেন এইগুলো কিন্তু আপনি প্রিলি দিয়ে পড়ছেন যে সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার এটাকে একটু আগে পড়ে আসছেন না, সাঁওতাল থেকে কি, গারো থেকে কি, এগুলোকে আবার নতুন করে মুখস্থ করা লাগবে? একদমই না, ওইটাই বসাই দিবেন, ঠিক আছে, ওইটাই বসাই দিবেন। সো এটা আপনার জন্য একদম ইজি পড়া, প্রিলির সাথে সাথে যদি পড়তে পারেন, ঠিক আছে। এরপর দেখেন এখানে আবার ভেরি ইম্পর্টেন্ট লেখা নাই, তার মানে এটা অতটা গুরুত্বপূর্ণ না। যাদের কাছে রিটেন পড়া বার্ডেন মনে হবে তারা অ্যাটলিস্ট এই ভেরি ইম্পর্টেন্ট দেওয়া কোশ্চেনগুলো ভালো মতো পড়ে ফেলবেন, ঠিক আছে। তাইলে আপনাদের কিন্তু প্রিলির সাথে সাথে রিটেনও কভার হয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়ে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখবেন যে ভাই আপনি তো দেখি এখানে একটা বক্স করছেন, এই যে বক্সের উপর একটা গোল দাগ দিয়ে রাখছেন, এবং এটা কেন করছেন? এটা করার কারণ হচ্ছে আপনাদের যে আমি রিটেন পড়া দিয়েছি সেটা ঠিক আছে, তবে এই বক্সগুলো করার কারণ হচ্ছে এখান থেকে প্রিলির কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। এখানে যে লাইনগুলো আছে এগুলো একটাও প্রিলি বইয়ে নেই, ঠিক আছে। সো এগুলো একটু আনকমন জায়গা, সো আমাদের এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট, এটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে, একটু বেশি জানা হলো এখানে। হ্যাঁ, তারপর এই তথ্যটাও যেমন হচ্ছে প্রিলি বইতে বা ওগুলোতে নাই, তো এটা আমরা একটু জানলাম। গড়ায়ুর বৃদ্ধির ব্যাপারটা একটু দেখলাম, এই জনসংখ্যার মাথাপিছু আয় বৃদ্ধি এটা। এরপর দেন হচ্ছে এই যে ডেমোক্রেটিক ডিভিডেন্ড, এই যে কাজে লাগানো চ্যালেঞ্জ, এটা আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। দেখেন এটা কিন্তু এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, হ্যাঁ, এটা বলতে কি বোঝায়, এটা কিন্তু 44তম মতে খুব সম্ভবত আসছিল। যাই হোক, সো এই প্যাটার্নটা, এই টপিকটা যদি লিখিততে আসছে, প্রিলিতেও কোনো না কোনো সময় কাজ আসতে পারে। এখন যেহেতু একটু ডিপ বা ভিতর থেকে কোশ্চেন হয়, সো আমরা কি করব, এটা একটু পড়ে নিব। এক্ষেত্রে এই যে পয়েন্টগুলো আসে না, অনেক সময় পয়েন্টগুলো থেকে যেমন আসতে পারে যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কাজে লাগানো চ্যালেঞ্জ নয় কোনটি বা কাজে লাগানো চ্যালেঞ্জ কোনটি, তখন এই সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো থেকে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এই যে চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় কী কী হইতে পারে, ঠিক আছে, এখানে পয়েন্টগুলোর নাম জাস্ট পড়বেন। হ্যাঁ, আচ্ছা, যখন রিটার্ন পড়বেন, দেখেন রিটার্ন পড়লে কিন্তু সেই পড়াকে আমি প্রিলিতেও কনভার্ট করতে পারবো, রিটার্ন পড়ার এক্সপিরিয়েন্সটা আমার প্রিলি পড়াতে কাজে দিবে, ঠিক আছে। এরপর দেন হচ্ছে আমি এখানে একটু দাগিয়ে রেখেছি, কেন দাগিয়ে রেখেছি, এটা রিটার্নের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, রিটার্নের জন্য কিন্তু আমরা পুরাটাই রিডিং দিব, সুন্দর মতো পড়বো, ঠিক আছে। বাট একটু এই যে জিনিসগুলো আমি একটু দাগিয়ে রেখেছি সেগুলো প্রিলির অংশ আপনার কাজে দিবে, তো ওগুলো একটু ভালো মতো পড়বেন, মানে ওগুলো একটু ভালো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এই আর কি বিষয়। তারপর দেখেন যে আদিবাসী স্বতন্ত্র বৈশিষ্ট্য, এখন আমি যদি প্রশ্ন করে বেশি যদি নতুন প্রশ্ন আসে আদিবাসী স্বতন্ত্র বৈশিষ্ট্য নয় কোনটি, তখন দেখবেন যে এগুলা আমরা সবাই আদিবাসী নিয়ে ফাটায় পড়লাম, মানে একদম কোন আদিবাসী কই থাকে, কিন্তু আদিবাসী স্বতন্ত্র বৈশিষ্ট্যই জানি না, ঠিক আছে। একদম বেসিক লেভেলের প্রশ্ন হলে এই ধরনের প্রশ্ন হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর জাতিসংঘ সনদ স্বাক্ষর না করা, এই ব্যাপারগুলো একটু ইম্পর্টেন্ট কনসেপ্ট। আচ্ছা, যাই হোক, তো ওগুলো আমরা একটু পড়বো, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে সেগুলো আমরা কি করব, একবার ভালো মতো রিডিং দিব, রিডিং দিলে কাজে দিবে, ঠিক আছে। ঠিক তেমনি এই যে রোহিঙ্গা শরণার্থীর, আমরা রোহিঙ্গারা শরণার্থী হয়ে কেন শরণার্থী নয়, এই ব্যাপারটা। এবার এই যে এখানে আসে যে এখন প্রিলিতে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ কত সালে শরণার্থী প্রোটোকলে স্বাক্ষর করেনি। হ্যাঁ, 1967 সালে শরণার্থী প্রোটোকলে স্বাক্ষর করেনি, মানে কোন সালে শরণার্থী প্রোটোকলে স্বাক্ষর করেনি, 1967 সালের, এমন ধরনের প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু প্রিলির বইতে নাই। সো এই ব্যাপারগুলো আমরা যখন রিটেনের জন্য পড়বো, আমি এগুলো তাগায় রাখার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাগুলো আমাদের একটু আলাদাভাবে ফোকাস করতে হবে, যাতে আমার প্রিলির বেসিককে অনেক স্ট্রং করে, ঠিক আছে। আমি কিন্তু অন্য জায়গায় দেখেন এটা কি দাগাইনি, কারণ এটা জাস্ট একটু রিডিং দিলেই হবে, কিন্তু এই জায়গাগুলো একটু দাগানোর কারণ হচ্ছে এই জায়গাগুলোর নলেজটা আমাদের প্রিলিতে কাজে দিতে পারে, ঠিক আছে, এটাই আর কি। তো এই যে ঠিক তেমনি অর্থনীতি আপনাদের আমি এভাবে দাগিয়ে দিচ্ছি, অর্থনীতি আরও সুন্দর করে দেওয়া আছে, আপনি অর্থনীতি ওইখানে পড়ে যা শিখবেন, এইখানকার অনেক বেসমেন্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেখেন এই যে আমি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তো সব জায়গায় দিয়েছি, যে এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো আমার পুরাটা আপনার রিডিং দিতে হবে, ঠিক আছে। রিটেনের জন্য পুরো জিনিসটা রিডিং দিতে হবে, আর পুরাটা একদম ঠাড়া মুখস্থ করতে হবে না, খালি জাস্ট আইডিয়া নেন, পড়েন, তাহলেই হবে, ঠিক আছে। এই যে রেমিডেন্সের ব্যাপারটা, এরপর দেন হচ্ছে এখানে দেখেন এই যে আমি আবার রিজার্ভ নিয়ে একটা কোশ্চেন আছে যেটা রিটেনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এখন প্রিলিতে আসতে পারে রিজার্ভের উৎসগুলো কোনটা বা রিজার্ভের উৎস নয় কোনটা, রিজার্ভ থেকে ব্যয়ের খাত কোনটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রিলি বইগুলোতে অত ডিটেলস লেখা থাকে না, সো আমরা এই জিনিসগুলো একটু পড়লে আমাদের আরও বেশি নলেজ স্ট্রং হলো না, মানে যাতে করে আমাদের প্রশ্ন ভিতর থেকে আসলেও যাতে আমাদের পারা যায়, ঠিক আছে। এরপর দেন হচ্ছে এই যে রিজার্ভ সংকটের অসুবিধা কী হইতে পারে, হ্যাঁ, এই ধরনের প্রশ্ন হইতে পারে, কিন্তু রিজার্ভ সংকটের সমস্যা কী হইতে পারে, অসুবিধা নয় কোনটা, এমন ধাঁচের প্রশ্ন আসলে যাতে পেরে যান। এই যে খেলাফি ঋণের পরিমাণটা, এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে। তারপর IMF ঋণ দানের শর্ত, তারপর দেখেন IMF শর্ত পূরণে করণীয় কী কী জায়গার সমস্যা আছে। সো এগুলো যখন আমরা রিটার্নের জন্য একটু রিডিং দিব, আমাদের প্রিলি বেসমেন্টটাকে একটু কী করে দিবে,
ভালো করে দিবে, তাই না বিষয়টা? আচ্ছা, সো এইভাবে করে কিন্তু সবগুলো দাগানো আছে, হ্যাঁ। তো যে জায়গাগুলো একটু দেখবেন সেগুলো একটু আপনার ইয়ে করবে। যেমন এই দেখেন, এই যে মূল্যস্ফীতির কারণ আমরা দেখেন ভিউতে পড়েছি, কিন্তু এখানে কিন্তু একটু ভালো মতো কারণগুলো উল্লেখ করা। এই কারণগুলো কি আমার প্রিলিতে আসতে পারে না? যদি একটু ভেতর থেকে প্রশ্ন আসে যে মূল্যস্ফীতির কারণ 9 কোনটি, তাই না? এই ধরনের কোশ্চেন কিন্তু 47 আসছিল, যে এমন একটা কোশ্চেন যে কারণ 9 কোনটা, অ্যাকচুয়াল কারণ কোনটা, হ্যাঁ, মুদ্রানীতির জায়গাটা এখানে খুব সুন্দর করে একটু ডিটেলস থাকা। সো এই পড়াগুলো আপনাকে প্রিলির বেসিককে আরও নলেজেবল করবে। এবং আমি যে 100 নম্বরের পরীক্ষা নিব, এখান থেকে যেগুলো দাগানো আছে না, এখানের থেকেও কিছু কোশ্চেন দিব, ঠিক আছে? সো ওগুলো পড়ছেন কিনা সেটা আমি যাচাই করবো আর কি এখানে সব কিছুতে, ঠিক আছে? তো এই আর কি বিষয়। তো মোটামুটিভাবে এই যে আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে এটা, তো তার মানে বুঝে যাচ্ছে যে আমাদের এই জায়গাটা পড়লে রিটেনে 20 নম্বরের মতো কোশ্চেন হবে। আর আমি যদি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই যে দাগিয়ে দিয়েছি, এগুলো যদি আপনারা পড়ে ফেলতে পারেন, আপনার কমন চলে আসবে ইনশাল্লাহ। আর আবার হচ্ছে আমি কি করেছি, জাস্ট রিটেনের জন্য না, এই রিটেনের পড়াকে আপনি প্রিলিতে কিভাবে নলেজেবল করবেন সেগুলো কিন্তু আমি দাগিয়ে রেখেছি, যে এই পড়াগুলো প্রিলির সাথে রিলেটেড এবং এগুলো একটু পড়তেই হবে, মাস্ট দেখতেই হবে আপনাকে। তো সেগুলো আমি আপনাদেরকে সাজিয়ে দিয়েছি। তো আশা করছি খুব ভালো প্রিপারেশন নিতে পারবেন। এবং লিখিত পরীক্ষা এক বলতে মানে আপনাদের জাস্ট এই যে লিখিত যে প্রশ্নগুলো বললাম, আপনাদের একটু লিখতে দিব, যে আপনারা একটু নিজের থেকে লেখেন, দেখি কি অবস্থা হয়, ঠিক আছে? এটা জাস্ট প্র্যাকটিসমূলক পরীক্ষা। প্রিলিমিনারিটা একটু যতটা ভালো মতো ইয়া করা হবে, এটা জাস্ট আপনাদের একটু হাতের লেখা প্র্যাকটিসের জন্য দেওয়া হবে। এই প্রশ্নগুলো যে পড়ছেন একটু দেখেন, একটু লিখে রেখে দেখেন, এটা একদিন সময় থাকে। বাট প্রিলিমিনারি পরীক্ষা একদম ফিক্সড টাইমে এটা খুব ভালো মতো রেজাল্ট এই সব কিছু থাকে। এই আর কি বিষয়। সো আমার মতে আমি সবকিছু আল্লাহর রহমতে জানাতে পেরেছি। প্রথম ওএমআর বেস্ট পরীক্ষার জন্য যে অংশ দরকার সেটা আমি বলতে পেরেছি। তো আপনারা এইভাবে পড়াশোনা করেন, আশা করি অনেক 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 কাজে দিবে। যেহেতু আমি এখানে দায়িত্ব নিয়ে করব, আমার কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে দায়িত্ব। কারণ আমি কোন দিন কোনটা দিব সেটা একটু ব্যাচে, মানে রুটিন তো ঠিক আছে, রুটিন অনুযায়ী তো সব কিছু করবেন। রুটিনের বাইরেও আমি বেশ কিছু পড়াতেই দেখবেন যে রাতে ঘুমানোর আগে মনে হলো যে না, এই 1 ঘন্টা ভাই আপনারা এগুলো একটু পড়েন, এটা একটু পড়েন। এগুলো কিন্তু সিক্রেট গ্রুপে কিন্তু যায় মেসেজ, ঠিক আছে? সো এই ব্যাপারগুলো হতে পারে মাঝে মাঝে, শুধু রুটিনটাই ইয়ে করে যাবো বিষয়টা মানে রুটিনই যথেষ্ট পড়া আছে, রুটিনই স্ট্যান্ডার্ড যথেষ্ট। কিন্তু তবু আসলে যে অনেক সময় কি হয় না, মানে দায়িত্বের জায়গা থেকে মনে হলো যে ভাই বোনদের 1 ঘন্টা একটু অন্য জায়গায় কাজে লাগাই, হ্যাঁ। সো এই বিষয়টা হবে। তো আশা করি আমার ভাই বোনরা বুঝতে পারবেন সব কিছু। মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আর কিছু যদি জানার প্রয়োজন হয় আমাকে ব্যাচে বলবেন, কোনো সমস্যা নাই। এভাবে করে প্রত্যেকটা জিনিস ইয়া করা হবে। অযথা মানে পরবর্তী বছরের ভিডিও কখন আমাদের দেখেন, টাস্কটা মানে কি হলো, 21 তারিখের মধ্যে সব করতে হবে। আমি যা দিয়েছি সব পড়া কত তারিখের মধ্যে, 21 তারিখের মধ্যে শেষ করতে হবে। তারপর দেওয়া হচ্ছে আমি দ্বিতীয় পরামর্শনের ভিডিও কখন দিব, ওই যে 21 তারিখে, যে 22 তারিখে দিব, বা 21 তারিখ রাতেই দিব প্রথম পরীক্ষা শেষে। এই যে 22 তারিখে পড়াগুলো তখন আমাদের আসবে। তো এইভাবে করে যেতে থাকবে ইনশাল্লাহ। সমস্ত পড়া আমরা এইভাবে গুছিয়ে দিব, পড়তে বলবো, পরীক্ষা নিব, হ্যাঁ। তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন সবকিছু। তো মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।